একটি দেশকে শক্তিশালী করে তার সেনাবাহিনী ও সামরিক অস্ত্র কলাকৌশল। শত্রুপক্ষকে ঠেকাতে সেই দেশ কতটা প্রস্তুত সেটাও নির্ধারিত হয় সেই দেশের সামরিক শক্তির দ্বারা। ভারতের সামরিক শক্তি পৃথিবীর তাবড় তাবড় দেশগুলির সামনে মাথা তুলে দাঁড়াতে পারে। শত্রুপক্ষকে অনায়াসে বুঝিয়ে দিতে পারে ভারতবর্ষে কোনো অংশে কম নয়। বেশিরভাগ সময় ভারতের সঙ্গে অসন্তোষ দেখা দেয় প্রতিবেশী দেশ পাকিস্তানের। বর্তমানে ভারত ও পাকিস্তান এই দুই দেশই মূলত পরমাণু শক্তিধর। ভারতের পরমাণু শক্তিধর হয়ে ওঠার কাহিনী আমরা সবাই জানি, কিন্তু পাকিস্তান কিভাবে পরমাণু শক্তিধর হয়ে উঠল আসুন এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক। দিনটা 1998 সালের 28 মে ভয়ঙ্কর এক বিস্ফোরণে কেঁপে উঠল বেলুচিস্তানের চাকাই পর্বত। সারা বিশ্বের কাছে পাকিস্তান প্রমাণ করল যে তারাও পারমাণবিক শক্তিধর। বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে তারা, আর সেটাই অবাক করল গোটা বিশ্বকে। যে দেশটির অর্থনীতি দুর্বল, সামরিক বাহিনীও ততটা শক্তিশালী নয়, কিছুদিন আগে যুদ্ধে পরাজিত হয়েছে, সেই দেশটি কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল, কিভাবে পরমাণু শক্তিধর দেশে পরিণত হলো আপনারা জানলে অবাক হবেন। পাকিস্তানের পরমাণু শক্তিধর দেশে পরিণত হওয়ার পেছনে রয়েছে গুপ্তচরবৃত্তি ও জিও পলিটিক্সের এক বিরাট পদ্ধতি, যা পিছিয়ে পড়া পাকিস্তানকেও পরমাণু শক্তিধরে পরিণত করেছে। 1971 সালের আগে বাংলাদেশ ছিল পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত। 1971 সালে পাকিস্তান ভেঙে জন্ম হলো বাংলাদেশে। 93,000 সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেন, কিন্তু পাকিস্তানের বুকে ভারতের বিরুদ্ধে প্রতিশোধের আগুন তখনও ধিকে ধিকে জ্বলছিল। যেন প্রকারেণও ভারতবর্ষের বিরুদ্ধে প্রতিশোধ তারা নেবেই। 1971 সালে ক্ষমতায় আসেন জুলফিকার আলী ভুট্টো। তিনি আদা জল খেয়ে নামলেন পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার জন্য। যখন ভারত পারমাণবিক শক্তিধর, আর ভারতের চেয়ে শক্তিশালী হয়ে ওঠার জন্য পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর হতেই হবে, এটাই মনে গেঁথে নিয়েছিলেন ভুট্টো। নিজের ক্ষমতায় আসার ঠিক 1 বছরের মাথায়, অর্থাৎ ঠিক তার পরের বছর 1972 সালে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানে একত্রিত করলেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, সামরিক প্রধান, পারমাণবিক বিশেষজ্ঞদের। তিনি ঘোষণা করলেন, প্রয়োজনে ঘাস খাবো কিন্তু পরমাণু বোমা বানাবো। দায়িত্ব দেওয়া হলো বিজ্ঞানী মনির আহমেদ খানকে। পলিউটেনিয়াম ভিত্তিক পারমাণবিক অস্ত্র বানানো প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো। কিন্তু পারমাণবিক অস্ত্র বানানো কি মুখের কথা? তার জন্য টাকা লাগবে আর উন্নতি প্রযুক্তি। ব্যয়বহুল এই অস্ত্র বানানো বোঝা সামলাতে পারবে তো পাকিস্তানের অর্থনীতি? আর যে জটিল প্রযুক্তি প্রয়োজন তার জন্য তো পরিকাঠামো দরকার। সেই সময় উপস্থিত হলেন ডাক্তার আব্দুল কাদির খান। তাকেই বলা হয় পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। নেদারল্যান্ডের ইউরকো নামের পারমাণবিক কোম্পানিতে তিনি কর্মরত ছিলেন। চতুরতার সঙ্গে তিনি সেখান থেকে চুরি করে নেন সেন্ট্রিফিউজের ডিজাইন, উপকরণ ও আন্তর্জাতিক সাপ্লায়ারদের তালিকা। স্বার্থসিদ্ধি হতেই কাদির খান একদিন হঠাৎ করে নেদারল্যান্ড ছেড়ে চলে আসেন। সাল 1976 ইসলামাবাদ থেকে 50 কিলোমিটার দূরে কাহুরটায় তিনি স্থাপন করেন ল্যাবরেটরি। সেখানে নিরন্তর রিসার্চ চলতো। সেখান থেকে গোপনে চলতো ইউরেনিয়াম সংগ্রহ করার কাজ। কিন্তু এর জন্য প্রয়োজন হতো হাজার হাজার সেন্ট্রিফিউজের। সমস্যার সমাধান করতে সারা পৃথিবী জুড়ে এক ছায়া নেটওয়ার্ক গঠন করতে থাকে পাকিস্তান। এত সংখ্যক সেন্ট্রিফিউজের সংগ্রহের জন্য সারা পৃথিবী থেকে চোরাই পথে সেগুলি আমদানি করা হতো। দেশের তালিকার মধ্যে আছে ইউরোপ, তুরস্ক, কানাডা, দুবাই ও মালয়েশিয়া। এই সকল দেশ থেকে যন্ত্রাংশ নিয়ে আসা হতো ভুয়ো কোম্পানির কাগজপত্রের মাধ্যমে। আর এই গোটা কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন কাদির খান, আর তদারকি করছিলেন আইএসআই। তবে সমস্যা হলো, শুধু ইউরেনিয়াম সংগ্রহ করলে তো আর হবে না, তার সঙ্গে দরকার বাস্তব বোমার নকশা, যা গোপনে পাকিস্তানকে দিয়েছিল চীন। যদিও চীন এই দাবি মানতে চায়নি। পরবর্তীতে 1980-র দশকে চীন থেকে সম্পূর্ণ বোমার নকশা যন্ত্রাংশ সহায়তা আসে পাকিস্তানে। বিষয়টি জানতে বাকি ছিল না আমেরিকারও। তবে এত বড় কর্মকাণ্ড কি চাপা থাকে? পাকিস্তান তলে তলে পারমাণবিক শক্তি সংগ্রহ করছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে কোমর বেঁধে লাগে ভারতের গোয়েন্দা সংস্থা। কাহুরটার ল্যাবরেটরিতে কর্মরত এক বিজ্ঞানীর উপর নজর রাখতে থাকে তারা। ল্যাবরেটরিতে কর্মরত সেই বিজ্ঞানী যখন একদিন চুল কাটতে এসেছিলেন সেলুনে, তখন তার চুল সংগ্রহ করে সেটি পরীক্ষা করতেই ঝকঝকে পরিষ্কার হয়ে যায় ইউরেনিয়াম সংগ্রহ করছে পাকিস্তান। এরপরে চুপ করে হাত গুটিয়ে বসে থাকেনি। 1978 সালের মধ্যে পাকিস্তানের পারমাণবিক বোমার সম্পূর্ণ নকশা চলে আসে রয়ের হাতে। $100,000 বিনিময়ে এক পাকিস্তানি পারমাণবিক বোমার নকশা ভারতের হাতে তুলে দেয়। এরপর 1998 সালে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালায়। এই দেশটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু তার আড়ালে লুকিয়ে রয়েছে চুরি, ঠান্ডা মস্তিষ্কের ক্রিয়াকলাপ ও গুপ্তচর বৃত্তি। পাকিস্তান 7ম পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়েছে, তবে বৈজ্ঞানিক সফলতার আড়ালে চুরির আশ্রয় নিয়ে। আর সেই ঘটনা এখন আর আড়াল নেই।